সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা তোমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড চার্জেস রয়েছে, অর্থাৎ ক্লাস 12-এর যে ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা একটা ওয়ান শট ভিডিও করতে চলেছি। অর্থাৎ এই যে ভিডিওটাতে তুমি মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে যে সমস্ত ফর্মুলাগুলো আছে, ঠিক আছে, সমস্ত যে ফর্মুলা রয়েছে সেই সমস্ত ফর্মুলাগুলো, তার পাশাপাশি তুমি যে সমস্ত হচ্ছে একদম ইম্পর্ট্যান্ট হচ্ছে জিনিসগুলো আছে যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে, সেগুলো হচ্ছে তোমরা এখান থেকে জানতে পারবে, ঠিক আছে। আর ক্লাসের শেষে আমি এর যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে যে এই একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন মেডিকেল নিড বা যেই থেকে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, চলো দেখা যাক। আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে বোর্ডের স্টুডেন্ট রয়েছে সেই বোর্ডের স্টুডেন্টের জন্য এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, ফার্স্ট যেটা আমাদের আলোচনার বিষয় সেটা দেখো কি বলছে। এক মিনিট, কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো, ফার্স্ট যেটা আমাদের আলোচনার বিষয় সেটা কথা যদি আমরা বলি, যে প্রথমে আমরা জানবো চার্জ কি, ঠিক আছে। প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে চার্জ কি। চার্জকে আমরা বাংলায় বলি আধান, ঠিক আছে। আধানটা কি, জিনিসটা কি না, চার্জ ইজ দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু অফ হুইচ ইট অ্যাপ্লাই, ঠিক আছে, ইট অ্যাপ্লাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইন্টারাকশান অন আদার অবজেক্টস, ঠিক আছে। মানে বলছে যে চার্জ হলো এমন একটা অবজেক্টের এমন একটা প্রপার্টি যেটা কোনো অন্য কোনো হচ্ছে অবজেক্টের ওপরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই করে, ঠিক আছে। আর তোমরা জানো এই যে চার্জ যেটা আমরা কথা বলছি, ঠিক আছে, এই যে চার্জটা দু প্রকার হয়, ঠিক আছে। চার্জটা দু প্রকার হয়, একটা হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। একটা পজিটিভ চার্জ আর একটা কী হয়, নেগেটিভ চার্জ হয়, ঠিক আছে। পজিটিভ চার্জ আর হচ্ছে নেগেটিভ চার্জ। এবারে দেখো, এটা বলে দিলাম চার্জে পজিটিভ চার্জ আর হচ্ছে নেগেটিভ চার্জ। নেক্সট দেখো, এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ রয়েছে, তোমাদেরকে মনে রাখতে হবে যে সেম টাইপ অফ চার্জ, ঠিক আছে, সেম টাইপস অফ চার্জ, কী করে না, সেম টাইপস অফ চার্জ হচ্ছে আমাদের, এক মিনিট, সেম টাইপ অফ চার্জ আমাদের কী করে না হচ্ছে রিপল করে, ঠিক আছে। সেম টাইপ অফ চার্জ কী করে, রিপল করে, ঠিক আছে। রিপল মানে কি, যে হচ্ছে যদি সেম টাইপ অফ চার্জ নিয়ে আসো, মানে মনে করো যে দুটো পজিটিভ চার্জ কাছাকাছি নিয়ে এসছো বা দুটো নেগেটিভ চার্জ কাছাকাছি নিয়ে এসছো, তাহলে তাদের পরস্পর কী করবে, বিকর্ষণ করবে বা রিপালশন করবে, ঠিক আছে, বোঝা গেল। আর যদি দুটো আলাদা আলাদা চার্জ নিয়ে আসো, ধরো একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ নিয়ে এসছো, তাহলে তারা পরস্পর কী করে, অ্যাট্রাকশন করে বা হচ্ছে তারা পরস্পর আকর্ষণ করে, ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখো কন্ডাক্টরস কাকে বলে, ঠিক আছে। কন্ডাক্টরসের কথা যদি বলি, কন্ডাক্টরস বলতে পরিবাহী, যারা দেখবে খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে, তাদেরকে আমরা কন্ডাক্টর বলি। যেমন কি দেখো, যে সমস্ত ধাতুগুলো রয়েছে অর্থাৎ সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে সব কন্ডাক্টর, যাকে বাংলায় আমরা পরিবাহী বলি, ঠিক আছে। এবার ইনসুলেটর কি, ইনসুলেটর মানে যেগুলোকে আমরা অন্তরক পদার্থ বলি, অর্থাৎ যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারবে না তাদেরকে আমরা ইনসুলেটর বলি। যেমন হচ্ছে গ্লাস, রাবার, প্লাস্টিক, এগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। এবারে বলছে চার্জিং বাই ইন্ডাকশান, ঠিক আছে, মানে ইন্ডাকশানের ফলে কিভাবে চার্জ তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, ইন্ডাকশান কাকে বলে না, ধরো একটা বডি রয়েছে, ঠিক আছে, একটা বস্তু রয়েছে, ঠিক আছে, একটা বস্তু রয়েছে। এবারে এই বস্তুর মধ্যে একটু বড় করে রাখি, ঠিক আছে, একটা বডি ধরো মনে করো একটা বস্তু রয়েছে, ঠিক আছে। এবারে দেখো এই বস্তুটার কথা যদি আমরা বলি, মনে করো যে আমার কাছে এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, এরকম একটা বস্তু আছে। এবার এই যে বস্তুটা আছে এর মধ্যে দেখো চার্জগুলো কেমনভাবে থাকবে না, এর মধ্যে চার্জগুলো তোমার থাকবে কিভাবে, যে এর মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে জোড়ায় এরা হচ্ছে অবস্থান করবে, ঠিক আছে, চার্জগুলো জোড়ায় অবস্থান করবে। মানে সেই মুহূর্তে ওর কোনো চার্জ নেই, অর্থাৎ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ক্যান্সেল করে দিচ্ছে। এবারে এর পাশে তুমি যদি অন্য কোনো একটা বস্তু নিয়ে আসো, মনে করো এর পাশে আমি আরেকটা বস্তু নিয়ে এলাম যেটা নেগেটিভলি চার্জড হয়ে আছে, মানে এর মধ্যে সব নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, নেগেটিভ চার্জ এদিকটাই আছে। নেগেটিভ চার্জ যদি থাকে, এ কী করবে, এই যে বস্তুটা ছিল এর পজিটিভ চার্জগুলোকে বাইরের দিকে নিয়ে আসবে, অর্থাৎ এই সাইডে সব কী চলে আসবে, পজিটিভ চার্জ চলে আসবে, ঠিক আছে, এই সাইডে সব
পজিটিভ চার্জ চলে আসবে আর নেগেটিভ চার্জগুলো সব এই সাইডে চলে আসবে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে ইন্ডাকশান, ঠিক আছে। এটাই কি বলা হচ্ছে? ইন্ডাকশান বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে বেসিক প্রপার্টিস অফ ইলেকট্রিক চার্জেস, ঠিক আছে। আমাদের একদম যে ইলেকট্রিক চার্জগুলো রয়েছে তাদের বেসিক প্রপার্টি কী, ঠিক আছে। প্রথমে কথা বলছে দেখো অ্যাডিসিভিটি অফ চার্জেস, মানে আধানগুলোর হচ্ছে সমষ্টি। তার মানে কি, ধরো যে একটা কোনো হচ্ছে সিস্টেম আছে, মনে করো এরকম একটা সিস্টেম আছে, ঠিক আছে। এই সিস্টেমে অনেকগুলো চার্জ আছে, মনে করো কী কী চার্জ আছে, মনে করলাম এর মধ্যে Q1 চার্জ আছে, ঠিক আছে, Q2 আছে, Q3 আছে, Q4 আছে, এরকম করে করে অনেকগুলো চার্জ আছে, n সংখ্যক চার্জ আছে। তাহলে ওই যে সিস্টেমটার যে টোটাল চার্জ হবে, ঠিক আছে, এই সিস্টেমটার যে টোটাল চার্জ বা যে আধান হবে, ঠিক আছে, টোটাল চার্জ বা আধান কত হবে না, সবগুলো আধানের যোগফল, অর্থাৎ Q1 প্লাস Q2 প্লাস Q3 এরকম করে করে কতদূর পর্যন্ত যাবে না, Qn পর্যন্ত যাবে। এটা হচ্ছে তোমার টোটাল চার্জ, ঠিক আছে। তারপরে দেখো বলছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ কাকে বলে? দেখো এই যে কোয়ান্টাইজেশন কথাটার অর্থ হচ্ছে প্যাকেট, ঠিক আছে, প্যাকেট। এবার দেখো কোনো একটা পদার্থ কখন হচ্ছে আধানগ্রস্ত হয়। দেখো একটা পদার্থের মধ্যে তিনটে পার্টিকেল থাকে, একটা হচ্ছে তোমার ইলেকট্রন, ঠিক আছে, একটা কি থাকে, ইলেকট্রন থাকে, একটা হচ্ছে প্রোটন থাকে, আর একটা হচ্ছে নিউট্রন থাকে, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন থাকে, ঠিক আছে। এবারে দেখো এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন যে আছে তার মধ্যে প্রোটন আর নিউট্রনটা কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে। কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে বা কেন্দ্রকে থাকে। আর ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে ঘোরাঘুরি করে। আর এই প্রোটন আর নিউট্রনের মধ্যে নিউক্লিয় বল কাজ করে, যার ফলে এদেরকে আলাদা করা সম্ভব নয়। একমাত্র কোনো একটা পদার্থ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, ইলেকট্রন কী করলো, ছেড়ে দিল, ঠিক আছে। ইলেকট্রন ছেড়ে দিলে সে তখন পজিটিভ আধানে পরিণত হয়, আর যদি ইলেকট্রন সে বাইরে থেকে গ্রহণ করে তখন সে নেগেটিভ আধানে পরিণত হয়, ঠিক আছে। তার মানে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমেই কোনো একটা বস্তু চার্জে বা হচ্ছে চার্জ গ্রহণ করতে পারে, ঠিক আছে। এবারে ইলেকট্রনকে ভাঙা যায় না, তার মানে কোনো একটা পদার্থ থেকে হয় একটা ইলেকট্রন, না হলে দুটো ইলেকট্রন, না হলে তিনটে ইলেকট্রন, এইভাবে ইলেকট্রনগুলো বেরোয়। কখনো তুমি 1/2 ইলেকট্রন মানে হাফটা ইলেকট্রন বা 3/2 ইলেকট্রন এরকম ইলেকট্রন পাবে না, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রনটা সবসময় কি হয়, ইলেকট্রনটা সবসময় হচ্ছে প্লাস মাইনাস n ইন্টু ই হয়, যেখানে nটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ 1 2 3 এরকম করে করে। আর ইলেকট্রনের আধান তো জানো 1.6 × 10⁻⁻19 কুলম হয়, ঠিক আছে। নেক্সট যেটা বলছে দেখো, দ্য প্রোটনস আর নিউট্রনস আর কম্বাইন্ড অফ আদার এন্টাইটেলস কল্ড কোয়ার্কস, ঠিক আছে। প্রোটন আর নিউট্রনস মিলে কি তৈরি করে, কোয়ার্কস তৈরি করে, ঠিক আছে। হুইচ হ্যাভ চার্জ, যাদের চার্জ কত হয় 1/3 ই হয়, ঠিক আছে। তবে এটা এখন তোমাদের সিলেবাসে নেই, এটা না জানলেও তোমাদেরকে চলবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা চলে আসছে দেখো কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ কি বলছে, যে চার্জকে কোনো রকমভাবে তুমি ক্রিয়েট করতে পারবে না বা তাকে ডিস্ট্রয় করতে পারবে না। আধানকে কোনো রকমভাবে তৈরিও করা যায় না, ধ্বংসও করা যায় না, ঠিক আছে। শুধু তারা হচ্ছে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে কী হয়, ট্রান্সফার করতে পারো তুমি, ঠিক আছে। একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট কী করতে পারবে, ট্রান্সফার করতে পারবে। তাদেরকে কখনো তুমি তৈরি করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, কথাটার অর্থ কি একটু বলে দিই, এখানে একটু ছোটো করে দেখিয়ে দিই। ধরো মনে করো তোমার কাছে একটা সিস্টেম আছে, মনে করো এরকম একটা সিস্টেম আছে, ঠিক আছে। এখানে ধরো তিনটে আধান ছিল, মনে করলাম একটা হচ্ছে ছিল +1 কুলম, একটা ছিল মনে করো +2 কুলম, আর একটা ছিল ধরো -2 কুলমটি ছিল, ঠিক আছে। তাহলে এর যে এবার ওই যে সিস্টেমটা ছিল বদ্ধ সিস্টেম মানে কি, যে ওখান থেকে বাইরে থেকে কোনো চার্জ আসছে না, ওখান থেকে চার্জ কোনো বাইরে যাচ্ছে না। এবারে ওখানে যে প্রথম আধানটা ছিল সেটা মনে করো +2 কুলম হয়ে গেছে, একটা ধরো -1 কুলম হয়ে গেছে। তাহলে তৃতীয় আধানটার মান কত, তাহলে কীভাবে বের করবে, দেখো টোটাল চার্জ বের করতে হবে। এর যে টোটাল চার্জ বেরোবে সেটা দেখো +1 +2 -2, তার মানে দেখো +1 কুলম। তার মানে এরও চার্জ কত হবে, +1 কুলম হবে। তাহলে দেখো +2 আর -1 করলে কত আসছে, +1 আসছে। তার মানে এই চার্জটা তোমার 0 হয়ে গেছে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। চার্জকে তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না। চার্জ বা আধান শুধুমাত্র একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার করা সম্ভব, ঠিক আছে, যেরকম তোমরা এনার্জির ক্ষেত্রে পড়েছিলে। নেক্সট দেখো যেটা বলছে কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে, কুলম্বের সূত্র। দেখো কুলম্বের সূত্র কি বলছে, কুলম্বের সূত্র বলছে যে আমরা এক্ষুনি জানলাম যে দুটো পজিটিভ আধান যদি পাশাপাশি থাকে বা দুটো নেগেটিভ আধান যদি পাশাপাশি থাকে তারা পরস্পরকে কী করবে, রিপিল করে, অর্থাৎ বিকর্ষণ করে, ঠিক আছে। আর যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকে তাহলে পরস্পর কী করে, অ্যাট্রাকশন করে বা হচ্ছে আকর্ষণ করে তারা পরস্পরকে, ঠিক আছে। এবারে কতটা বল দিয়ে আকর্ষণ করবে, তো
এটা পরীক্ষা করলেন কে? কুলম্বস, ঠিক আছে। কুলম্ব কি বললেন? কুলম্ব বললেন যে ধরো মনে করো তোমার কাছে দুটো চার্জ আছে, ঠিক আছে। একটা এই পয়েন্টে চার্জ আছে ধরো Q1, আর একটা এই পয়েন্টে চার্জ আছে মনে করো হচ্ছে Q2, ঠিক আছে। দুজনের মাঝখানে দূরত্ব কত মনে করো? দুজনের মাঝখানে দূরত্ব মনে করো তুমি R, ঠিক আছে। তখন কুলম্ব দেখলো কি? কুলম্ব দেখলো যে এই যে চার্জগুলো আছে, এই চার্জগুলোর যে বলটা, তারা যদি সমজাতীয় হয় তাহলে বিকর্ষণ করবে, আর বিপরীত জাতীয় হলে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটা কি হয়? চার্জ দুটোর গুণফলের সঙ্গে সমান, ঠিক আছে, সমানুপাতিক। অর্থাৎ দুটো চার্জের মান বেশি হলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও বেশি হয়। আর দূরত্বের বর্গের কি হয়? ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব বাড়লে চার্জ বলটা কমে যাবে, আর দূরত্ব কমলে বলটা হচ্ছে বাড়বে, ঠিক আছে। তো এই দুটোকে কম্বাইন করে তিনি একটা সূত্র দিলেন, F প্রপোর্শনাল টু, দেখো Q1 Q2 বাই কত আসবে? R এর স্কোয়ার আসবে। আর এই প্রপোর্শনাল টু চিহ্ন তোলার জন্য তিনি একটা ধ্রুবক ঢোকালেন, K, Q1 Q2 বাই কত? R এর স্কোয়ার। তাহলে এটাই তোমার হচ্ছে কি? এটাই তোমার হচ্ছে কুলম্বের সূত্র, F সমান K Q1 Q2 বাই R স্কোয়ার, ঠিক আছে। যেখানে Fটা কি? Fটা হচ্ছে ফোর্স, ঠিক আছে। Q1 Q2 তো বুঝতে পারছো, Q1 Q2 হচ্ছে চার্জ, ঠিক আছে। Q1 Q2 কি? চার্জ। আর আরটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন দেম, ঠিক আছে, বা ডিস্টেন্স লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই গেল তোমার হচ্ছে ঘটনা। এবারে এই যে কে যে ভ্যালুটা সিজিএস পদ্ধতিতে, এই কে এর ভ্যালুটাকে কে বসানো হয়? কে এর ভ্যালুটাকে সিজিএস পদ্ধতিতে, ধরো সিজিএস পদ্ধতির কথা বলছি, সিজিএস পদ্ধতিতে ওই কে এর ভ্যালুটা 1/k লেখা হয়, আর এসআই পদ্ধতিতে 1/4πε0 লেখা হয়। যেখানে এপসিলন নটটা কি না হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের হচ্ছে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। এপসিলন নটের ভ্যালু কত হয় মনে রাখবে? 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আর 1/4π এপসিলন নটের ভ্যালুটা হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এগুলো আমরা ডিটেলসে ক্লাস করিয়েছি, সেগুলো দেখতে পারো। এটা যেহেতু ওয়ান শট, সেগুলো আমরা শুধু ফর্মুলা এবং ওপরে ওপরে জিনিসগুলো, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে আমরা চলে যাবো, ঠিক আছে। নেক্সট দেখো যে পেজটা আসছি, নেক্সট পেজ যেটা বলছে সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ অ্যানাদার মিডিয়াম, যদি শূন্য মিডিয়াম না থাকে বা বায়ু মাধ্যম না থাকে, বা শূন্যস্থান না হয় অন্য কোনো মাধ্যম থাকে, তাহলে সেখানে এপসিলন জি নটটা সেটা কী দিয়ে রিপ্লেস করা হয়? এপসিলন নট কে দিয়ে রিপ্লেস করা হয়, ঠিক আছে, বা এপসিলন নট এপসিলন আর দিয়ে রিপ্লেস করা হয়। কেন বলো তো? দেখো এই যে কে, বা যেটা আমরা এপসিলন আর বলছি, এটা সমান হয় এপসিলন নট বাই হচ্ছে এপসিলন, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এপসিলন নটের ভ্যালুটা কত পাবো? কোনাকুনি গুণ করলে দেখো কে এপসাইলন পাবো, অথবা দেখো অথবা এপসিলন নট আর এপসিলন নট পাবো, ঠিক আছে। তাহলে ওটাকেই রিপ্লেস করা হয়, ঠিক আছে। মানে এই যে যেটা ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, যেটা আমি বলছিলাম, এপসিলন বাই এপসিলন নট হয়, ঠিক আছে। 1 মিনিট, এটা হচ্ছে এপসিলন নট বাই এপসিলন হয়। এখানে লেখা আছে এই যে কে সমান কত? এপসিলন আর ইজিক্যাল টু এপসিলন বাই এপসিলন নট, ঠিক আছে। এবার এপসিলনটা কি? পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, যে মিডিয়ামটা রয়েছে। ভ্যাকুয়ামের জন্য কের ভ্যালু 1, ওয়াটারের জন্য কের ভ্যালু 81 হয়, মেটালসের জন্য কের মান ইনফাইনাইট হয়, ঠিক আছে। নেক্সট দেখো চলে আসবো পরের কোশ্চেনে, যেটা হচ্ছে কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্মে কেমনভাবে কুলম্বস লটাকে প্রকাশ করা হয়? দেখো দুটো জিনিস আছে, এটা হচ্ছে এ পয়েন্টে একটা আধান আছে, বি পয়েন্টে আধান আছে। তাহলে ওই অরিজিনের সাপেক্ষে এর যে ভেক্টরটা সেটা হচ্ছে R1 ভেক্টর, এর যে ভেক্টরটা কত? R2 ভেক্টর, ঠিক আছে, R2 ভেক্টর, ঠিক আছে। R2 ভেক্টর যদি হয়ে যায়, দেখো R2 ভেক্টর যদি হয়ে যায়, তাহলে এবারে এই যে দুটো যে আধান যদি সমজাতীয় হয়, তাহলে পরস্পর বিকর্ষণ করবে। তাহলে এই যে F1 মানে Q1 এর ওপরে Q2 এর জন্য কতটা বিকর্ষণ বল কাজ করবে না? F21 সমান 1/4π এপসিলন নট Q1 Q2 বাই R স্কোয়ার, R21 ক্যাপ হবে। আর F21 এর মানটা কত হবে? একই হবে। এখানে ক্যাপটা তুলে দিয়ে ভেক্টরটা ঢোকানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি ভেক্টর, ঠিক আছে। তাহলে ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে কত করে দেওয়া হয়েছে? R³ করে দেওয়া হয়েছে। কেন বলো তো? না আমরা জানি আর ক্যাপ সমান কত হয় না আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, ঠিক আছে। সেখান থেকেই এই ভ্যালুটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তাহলে আর ভেক্টর ওপরে গুণ হয়ে গেছে, আর আরটা আর স্কোয়ারের সঙ্গে গুণ করে R³ হয়ে গেছে। তাহলে F21 এর হচ্ছে যে যদি ভ্যালুটা আমি বের করি, তাহলে ভ্যালুটা হচ্ছে এটা বেরোবে, ঠিক আছে। নেক্সট দেখো এটাই হচ্ছে ওর কী হয়ে গেছে? ভেক্টর ফর্ম, ঠিক আছে। এটাকেই ভেক্টর ফর্ম দেওয়া আছে। আর এখান থেকে একটা জিনিস বলা হয়েছে যে ওই যে দুজনের যে আকর্ষণ বলটা, ক্রিয়া বলটা প্রতিক্রিয়া বলের কী হবে? বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ নিউটনের থার্ড লটা এখানে হচ্ছে স্যাটিসফাই করে দিল, ঠিক আছে। তাহলে ভেক্টর ফর্ম তোমাকে মনে রাখতে হবে এই ফর্মটা আর এই ফর্মটা, ঠিক আছে। কোন কোন ফর্ম বললাম? যে হচ্ছে এরমভাবে, যে এফ ভেক্টর সমান কত হবে না 1/4π এপসিলন নট Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার, আর ক্যাপ লিখতে পারো, বা এটাকে এভাবে লিখতে পারো এফ ভেক্টর সমান 1/4π এপসিলন নট
Q1 Q2 বাই হচ্ছে আর কিউব আর ভেক্টর। ঠিক আছে, দুটো ফর্মের যে কোনো একটা ফর্ম মনে রাখলেই হবে। ঠিক আছে, পরে চলে আসবো দেখো নেক্সট পেজে। আমরা নেক্সট পেজে দেখো বলছি সেটা হচ্ছে ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস অর সুপারপজিশন প্রিন্সিপাল। মনে করো অনেকগুলো চার্জ একসাথে রয়েছে, ঠিক আছে, অনেকগুলো চার্জের জন্য কতটা কি বল প্রয়োগ হবে সেটা বলতে বলছে। এবারে দেখো অনেকগুলো চার্জ মানে ধরো মনে করো যে এখানটাতে একটা চার্জ আছে, ধরো মনে করো এটা তো হচ্ছে Q1, এটা মনে করো ধরো Q2, এটা মনে করো ধরো Q3, এরকম করে করে Qn পর্যন্ত চার্জ আছে। ঠিক আছে, Qn পর্যন্ত চার্জ আছে। এবারে যদি আমি একটা অক্ষ টেনে নিই, তাহলে এই Q1-এর যে সেটাকে আমি R1 মনে করলাম। ঠিক আছে, Q2টা কথা মনে করলাম R2 মনে করলাম, R2 ভেক্টর, Q3টা R3 ভেক্টর মনে করলাম, Qn-এরটা ধরো Rn ভেক্টর মনে করলাম। তাহলে যে টোটাল যে ফোর্সটা কাজ করবে সেটা কি না আলাদা আলাদা ফোর্সের হচ্ছে যোগফল হবে। তার মানে যদি আমি প্রথমটা Q1 Q2-র উপরে কতটা বল কাজ করছে সেটা যদি বের করি, তাহলে সেটা কত বেরোবে না 1/4πε0 কত হবে Q1 Q2 এ R12 এর স্কোয়ার আর R12 এর কিউব। দেখো এই 1-এর জন্য 3-এর ওপরে কতটা বল হবে না, দেখো Q1 Q3, ঠিক আছে, Q1 Q3 ডিভাইডেড বাই R13 এর স্কোয়ার R13 এর ক্যাপ। ঠিক আছে, এরমভাবে এন এর জন্য কত হবে Q1 QN ডিভাইডেড বাই R1N এন স্কোয়ার R1N ক্যাপ। তাহলে সবগুলোকে আমি যোগ করে ফেলবো, দিলেই আমি টোটাল যে ফোর্সটা সেটা পাবো। ঠিক আছে, টোটাল ফোর্স পাবো। তাহলে 1/4πε0 আছে, কমন নিয়ে নিতে পারো। কমন নিয়ে নিলে দেখো ভেতরে কত পড়ে থাকবে, 1 মিনিট, ভেতরে কত পড়ে থাকবে, ভেতরে থাকবে দেখো Q1 Q2 ডিভাইডেড বাই R12 এর স্কোয়ার R12 এর ক্যাপ, প্লাস দেখো Q1 Q3 ডিভাইডেড বাই R13 এর স্কোয়ার R13 ক্যাপ। ঠিক আছে, প্লাস ডট ডট করে কতটা পর্যন্ত যাবে না হচ্ছে Q1 QN ডিভাইডেড বাই R1 স্কোয়ার R1 ক্যাপ। ঠিক আছে, এবারে এটাকে কম্বাইন করে এভাবে লেখা যেতে পারে যে 1/4πε0 সামেশান Q1 QN, বা এটাকে আর লিখে দাও QR বা QX, যা খুশি লিখতে পারো, QX লিখে দাও। ঠিক আছে, QX, আর এখানে হচ্ছে R1X স্কোয়ার R1X এর কিউব ক্যাপ। ঠিক আছে, যেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে 2 থেকে কত পর্যন্ত না হচ্ছে N পর্যন্ত। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, কোনটা ভুল আছে আমি বলে দিই। এটা হচ্ছে Q2 হবে না, এটা হচ্ছে Q3 হবে। ঠিক আছে, এটা Q3 হবে, আর এটা হচ্ছে Q2 হবে না, QN হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সুপারপজিশন অফ প্রিন্সিপাল চলে গেল। মানে অনেকগুলো আধান থাকলে আলাদা আলাদাভাবে তুমি হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলটা বের করবে, পরে সামেশন করে দিলে তোমার হচ্ছে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা বলছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন কেমন হবে? প্রথম কথা, এটা 3টে ভাগে ভাগ করা যায়। একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, একটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি বা ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবার লিনিয়ার চার্জ ডেন্সিটিটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ল্যামডা সমান কত হয়? ল্যামডা সমান হচ্ছে DQ/dL। কেন হচ্ছে দেখো তো, দেখো যদি আমি একটা কোনো লম্বা তার মনে করি যার দৈর্ঘ্য কত না হচ্ছে L, ঠিক আছে, আর টোটালটাতে চার্জ কত আছে না Q চার্জ আছে। এবার ছোট্ট একটা অংশ আমি ধরলাম, মনে করলাম এটা একটা ক্ষুদ্র অংশ মনে করলাম যার দৈর্ঘ্য কত না হচ্ছে DL। তাহলে DL এর চার্জ কতটা থাকবে DQ। তাহলে ল্যামডা সমান কি হয় টোটাল চার্জ বাই টোটাল হচ্ছে ডিস্টেন্স। তাহলে DQ বাই কত হয়ে যাবে DL হয়ে যাবে। ঠিক আছে, এটাই এখানে লেখা আছে। সারফেস চার্জ ডেন্সিটি মানে কোনো একটা পাত রয়েছে মনে করো, ঠিক আছে, এরকম পাত রয়েছে। ঠিক আছে, টোটালটার ক্ষেত্রফল হচ্ছে মনে করো S, চার্জ কত আছে Q। তাহলে ক্ষুদ্র যদি আমি একটা ক্ষেত্রফল কল্পনা করি, মনে করলাম এটা ক্ষুদ্র ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কত হবে DS, চার্জ কত থাকবে মনে করো DQ। এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা সমান টোটাল চার্জ কত না হচ্ছে DQ বাই টোটাল ক্ষেত্রফল কত DS, তাহলে DQ/DS হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বেরিয়ে গেল, আর এই যে এখানে একটা বেরিয়েছে। আর নেক্সট দেখো যেটা এই যে সিগমা ইজিক্যাল টু DQ/DS বলছে। আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন মানে তোমার কাছে কোনো 3D কোনো ঘন বস্তু আছে, মনে করো যে এরকম কোনো একটা ঘন বস্তু আছে। ঠিক আছে, ঘন বস্তু আছে, তার ভলিউম কত না V, চার্জ কত না Q। ছোট্ট একটা যদি ভলিউম কল্পনা করি, মানে ছোট্ট একটা যদি আয়তন কল্পনা করি, মনে করলাম এই আয়তনটা কল্পনা করলাম, যার হচ্ছে আয়তন কত DV, চার্জ কত থাকবে DQ। তাহলে রো ইজিক্যাল টু টোটাল চার্জ কত DQ বাই হচ্ছে তার ক্ষেত্রফল DV। তাহলে DQ বাই কত হয়ে যাবে DV। দেখো রো সমান DQ/dV। ঠিক আছে, তাহলে এই যে তিনটে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। ল্যামডা সমান DQ/dL, যেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, আর সারফেস চার্জ ডেন্সিটি যেটা সেটা সিগমা ইজিক্যাল টু DQ/dS, আর ভলিউম চার্জ ডেন্সিটি রো ইজিক্যাল টু DQ/dV। ঠিক আছে, নেক্সট দেখো যেটা আসছে সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডে চলে আসছি। ইলেকট্রিক ফিল্ড কি মানে ধরো কোনো একটা জায়গায় কোনো আধান আছে,
মনে করো এই জায়গাটাতে আমি একটা আধান রেখেছি Q1, ঠিক আছে, Q1 আধান যদি রাখি, এর আশেপাশের কোনো একটা অঞ্চলের মধ্যে অন্য কোনো আধান এলে হয় তাকে আকর্ষণ করবে, না হলে তাকে বিকর্ষণ করবে। যদি একই জাতীয় আধান হয় তাহলে বিকর্ষণ করবে, আর বিপরীত আধান হলে আকর্ষণ করবে। ওই যে অঞ্চলটার মধ্যেও আকর্ষণ বা বিকর্ষণ করছে সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলছি, ঠিক আছে। তারপরে দেখো যেটা বলছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি, যে এই যে এটা তো ইলেকট্রিক ফিল্ড গেল, এটা হচ্ছে ইএফ বা ইলেকট্রিক ফিল্ড গেল, এর মধ্যে কোনো একটা ধরো বিন্দু কল্পনা করো, মনে করো এই বিন্দুটাতে, ঠিক আছে, এই বিন্দুটাতে যদি আমি একটা বাইরে থেকে কোনো একটা চার্জ নিয়ে এসে রাখি, তাহলে সেটা যে পরিমাণ হচ্ছে বল অনুভব করছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ই সমান কত হয়, দেখো এখানে বলে দিচ্ছি, ই সমান হচ্ছে F/Q0, ঠিক আছে। ই সমান কত হয়, ই সমান হচ্ছে F/ হচ্ছে কত হবে, Q0 হবে, ঠিক আছে। ই সমান F/Q0, এখান থেকে লিখতে পারো F সমান EQ0ও লিখতে পারো, ঠিক আছে, এটাও লেখা যেতে পারে, ঠিক আছে। এফটা দেখো কি বলছে, ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ Q0, মানে যে বাইরে থেকে যে চার্জটাকে নিয়ে এসেছি এটাকে আমি বলছি কত, Q0 বলছি, ঠিক আছে। আচ্ছা, এবারে ওর একক দিয়েছে দেখো নিউটন কুলম ইনভার্স বা ভোল্ট পার মিটার হয়, ডাইমেনশন হচ্ছে mL⁻⁻⁻1 হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, অর্থাৎ ডাইরেকশনও থাকবে, আবার হচ্ছে ম্যাগনিটিউডও থাকবে, ঠিক আছে। এবারে দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ, একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় না, ই সমান হচ্ছে 1/4πε0 Q/r², ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ সিস্টেম অফ চার্জেস, অনেকগুলো চার্জ আছে একসাথে, তাহলে কত কি ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ঠিক আছে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড আমরা বের করবো কীভাবে, প্রথম কথা দেখো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করবো, দিয়ে যোগ করে দেবো। ধরো মনে করো যে আমার এখানে পি বিন্দু আছে, ঠিক আছে, এবারে অনেকগুলো চার্জ আছে, ধরো এখানে Q1 আছে, এখানটাতে Q2 আছে, ঠিক আছে, এখানটাতে QI আছে, এখানটাতে মনে করো QN আছে। তাহলে Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে থাকবে, এদিক বরাবর থাকবে হচ্ছে E1, ঠিক আছে, E1 থাকবে যদি আমি সমজাতীয় চার্জ নিয়ে আসি, ঠিক আছে। তার মানে দেখো E1 এর ভ্যালুটা কত হবে না, E1 সমান কত দাঁড়িয়ে যাবে না, 1/4πε0 Q1 ডিভাইডেড বাই R1 এর স্কোয়ার আর হচ্ছে R1 ভেক্টর, ঠিক আছে। সিমিলারলি E2 কত বেরোবে, E2 হচ্ছে 1/4πε0 Q2 বাই হচ্ছে R2 এর স্কোয়ার, R2 এর ক্যাপ হবে। সিমিলারলি দেখো EN কত বেরোবে না, 1/4πε0 QN বাই হচ্ছে RN এর স্কোয়ার, RN ক্যাপ বেরোবে। তাহলে টোটাল যে চার্জটা হবে, টোটাল যে ইলেকট্রিক ফিল্ডটা হবে, টোটাল ই যদি আমি লিখি, টোটাল ই সমান কী হবে, সবগুলোকে যোগ করব, সবগুলোকে যোগ করলে এগুলো সব ভেক্টর, ঠিক আছে, সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে 1/4πε0 কমন আছে, বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাই কীভাবে লিখতে পারি, সামেশান QI বাই হচ্ছে RI এর স্কোয়ার, আর আই এর হচ্ছে ক্যাপ, যেখানে আই এর মানটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে অনেকগুলো সিস্টেম অফ চার্জের জন্য হচ্ছে কি বেরিয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসছি, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন কাকে বলে, ঠিক আছে, দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন কাকে বলে কি বলছে, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড লাইন ইজ অ্যান ইমাজিনারি লাইন্স, এটা হচ্ছে ইমাজিনারি লাইন, মানে ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক লাইন, ঠিক আছে, অর কার্ভ অথবা কোনো বক্ররেখা, ঠিক আছে, বক্ররেখা ড্রন থ্রু আ রিজিয়ন অফ স্পেস সো দ্যাট ইটস ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট ইজ ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যাট দ্যাট পেন, ঠিক আছে। মানে কি করা হয়, যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একক ধনাত্মক আধান রাখা হয়, তাহলে সেটা যে পথে যাবে সেটাকেই হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন বলছি, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। আর ওর ট্যানজেন্ট যদি অঙ্কন করি, তাহলে এই যে ট্যানজেন্ট পাচ্ছ, এই ট্যানজেন্টটাতেই ওর হচ্ছে মানে আধানটার হচ্ছে ডাইরেকশন নির্দেশ করবে, ঠিক আছে। এবারে দেখো এই ধরো একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাতে দেখো একটা পয়েন্ট এ আছে আর একটা পয়েন্ট বি আছে, যদি আমি এ পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড যদি এ মনে করি আর বি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইবি মনে করি, তাহলে জানবে যে এর মানটা ইবির চাইতে কী হবে, বেশি হবে। মানে যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের সংখ্যা বেশি, সেখানে ইলেকট্রিক ফিল্ডের সংখ্যা মানে মানও কী হবে, বেশি হবে, ঠিক আছে। তাহলে যদি আমি ছোটো করে এখানে লিখে দিই যে ছোটো করে যদি লিখে দিই যে হোয়ার ইলেকট্রিক field lines more their electric field is stronger, ঠিক আছে। যেখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন মানে ইলেকট্রিক তড়িৎ বলরেখার সংখ্যা বেশি থাকবে, সেখানে
ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কী হবে, বেশি হবে। এবারে বলছে দেখো প্রপার্টিস অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের কী কী প্রপার্টি রয়েছে দেখো, ইলেকট্রিক ফিল্ডের যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কী দেখতে পাবো, ইলেকট্রিক ফিল্ডের যে প্রপার্টিগুলো আছে সেগুলো কি দেখো, সেগুলো হচ্ছে দেখো যেটা বলছে যে প্রপার্টিস অফ ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। কী বলছে, ইলেকট্রিক ফিল্ড লাইন স্টার্টস ফ্রম পজিটিভ চার্জেস অ্যান্ড এন্ড ফ্রম নেগেটিভ চার্জেস। তার মানে কী হবে, ধরো মনে করো একটা পজিটিভ চার্জ আছে একটা নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। যদি দুটো সেপারেট চার্জ হয় তাহলে পজিটিভ চার্জ থেকে সবসময় কী হবে, বেরোবে। তার মানে এখান থেকে লম্বালম্বি কী হবে, বাইরের দিকে লম্ব হবে, এই তলে লম্ব দিয়ে কী হবে, চার্জগুলো মানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কী করবে, বেরোবে, ঠিক আছে। আর নেগেটিভ চার্জে গিয়ে কী করবে, সেগুলো হচ্ছে প্রবেশ করবে, ঠিক আছে। নেগেটিভ চার্জে প্রবেশ করে আর পজিটিভ চার্জে কী করে, পজিটিভ চার্জ থেকে বেরোয়, ঠিক আছে। তাহলে বেরোয়। এবার দেখো দুটো চার্জ যদি একসঙ্গে থাকে, মনে করো এখানে একটা পজিটিভ চার্জ আছে এভাবে, ঠিক আছে, আর এখানে একটা নেগেটিভ চার্জ আছে এভাবে, তাহলে কী হবে, পজিটিভ চার্জ থেকে বেরোবে, নেগেটিভ চার্জে গিয়ে কী করবে, প্রবেশ করবে এইভাবে, ঠিক আছে। এইভাবে কী করবে, নেগেটিভ চার্জে গিয়ে এভাবে প্রবেশ করবে, ঠিক আছে। এখান থেকে এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। বেরিয়ে যাবে না, ঢুকবে, নেগেটিভ চার্জে কী করবে, এইভাবে এসে ঢুকবে, ঠিক আছে। আর পজিটিভ চার্জ থেকে এইভাবে কী হবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জ থেকে বেরোবে আর নেগেটিভ চার্জে গিয়ে ঢুকবে, এটা বলছে। তারপরে দুয়ের দাগে যেটা বলছে, টু ইলেকট্রিক লাইন অফ ফোর্স নেভার ইন্টারসেক্টস ইচ আদার। এই যে ইলেকট্রিক লাইনগুলো কখনো পরস্পরকে ছেদ করবে না, ঠিক আছে, বুঝতে পারলে। থার্ড যেটা বলছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডু নট ফর্ম এনি ক্লোজড লুপস। এরা কোনো ক্লোজ লুপ তৈরি করে না। দেখো পজিটিভ থেকে শুরু হয়েছে, নেগেটিভে গিয়ে শেষ হয়েছে, কোনো এরকম বদ্ধ পথ তুমি পাবে না, ঠিক আছে। সবসময় হচ্ছে ক্লোজ লুপ এরা তৈরি করবে না। তারপরে ইন এ চার্জ ফ্রি রিজিয়ন ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্যান বি টেকেন টু দ্য কন্টিনিউয়াস কার্ভস উইথাউট ব্রেকস, ঠিক আছে। কোনো যদি চার্জ ফ্রি রিজিয়নে, যেখানে চার্জ নেই, সেখানে আমরা বলতে পারি যে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কী আছে, এরকমভাবে কন্টিনিউয়াস আছে, কোথাও ব্রেক নেই, ঠিক আছে, কেন চার্জই নেই সেখানে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। দেখো যেটা বলছে প্রথম কথা, যদি আমরা লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের কথা ভাবি তাহলে ইএল এর ভ্যালু কত হচ্ছে 1/4πε0 λ/r² ডিএল ইন্টু আর ভেক্টর। কোথা থেকে আসছে আমি একটু বলি, ঠিক আছে। দেখো এক্ষুনি আমরা ডিএল সম্পর্কে আলোচনা করছিলাম, ঠিক আছে। দেখো কোথা থেকে আসছে, মনে করো আমি একটা তার নিলাম এরমভাবে, ঠিক আছে। টোটালটার দৈর্ঘ্য কত এল, চার্জ কত আছে কিউ, ঠিক আছে। ছোট্ট একটা অংশ কল্পনা করলাম, এইটুকু অংশ কত না হচ্ছে ডিএল, চার্জ কত আছে ডি কিউ। তাহলে দেখো ল্যামডা সমান কী বেরোতো না ডি কিউ বাই ডিএল, টোটাল চার্জ বাই হচ্ছে টোটাল দূরত্ব, ডি কিউ বাই ডিএল। এখান থেকে দেখো ডি কিউ সমান কত পাবো, ডি কিউ সমান ল্যামডা ইন্টু কত পেয়ে যাবো, ডিএল পেয়ে যাবো। এবারে দেখো এখানে যদি আমরা ই এর ফর্মুলাটা বসাই, ই সমান আমরা কি জানতাম না, ই সমান আমরা জানতাম 1/4πε0। এবার এই ডি কিউর জন্য ডিই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি হবে কোনো একটা বিন্দুতে, এখান থেকে আর দূরত্ব ধরো, ঠিক আছে। তাহলে কত হতো, কিউ ইন্টু ডি কিউ ডিভাইডেড বাই কত হতো, কিউ ইন্টু ডি কিউ না, শুধু হচ্ছে ডি কিউ, ঠিক আছে। ডি কিউ ডিভাইডেড বাই কত হতো না হচ্ছে r² হতো, ঠিক আছে, যদি আমি ডিই ভেক্টর লিখি। তাহলে এটা যদি টোটালটা বের করতে তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, ডির ইন্টিগ্রেশন ই হবে 1/4πε0 থাকবে ইন্টিগ্রেশন। দেখো ডি কিউর ভ্যালু কত বেরিয়েছে, ল্যামডা ডিএল, তাহলে ল্যামডা ডিএল r² আছে ডিভাইডেড বাই কত আছে r², ইন্টিগ্রেশন হবে এল এর রেসপেক্টে। দেখো ওই ইকুয়েশনটা এখানে লেখা আছে। সিমিলারলি দেখো যদি সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের কথা ভাবি, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের কথা, তাহলে ই এর সমান দেখবে শুধু এই ল্যামডাটা চেঞ্জ হবে, ল্যামডা ছিল আর ডিএল এইটা চেঞ্জ হবে, ল্যামডার জায়গায় সিগমা বসে যাবে, এটা ডিএস বসে যাবে। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে রো বসে যাবে আর এখানে ডিভি বসে যাবে। তাহলে এই তিনটে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসছি, ইলেকট্রিক ফিল্ড অফ এ রিং অফ এ চার্জ, ঠিক আছে। একটা রিংয়ের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, ঠিক আছে। রিংয়ের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে না, ধরো যে রিংটা আছে সেটা মনে করলাম পজিটিভলি চার্জড হয়ে আছে, ঠিক আছে। তার ব্যাসার্ধ কত না ক্যাপিটাল আর, তার এই যে মেরু থেকে বা কেন্দ্র থেকে এক্স একক দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে চাইছি। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড বের করানোর জন্য এখানে একটা একক ধনাত্মক আধান আনতে হয়। তাহলে এই পজিটিভ চার্জ পজিটিভটা বিকর্ষণ করবে, অর্থাৎ ইএক্স এই অভিমুখে কাজ করবে। ইএক্সের যেটা মান হবে সেটা হচ্ছে 1/4πε0 কিউ ইন্টু এক্স। কিউ ইন্টু এক্স কেন না, কিউটা হচ্ছে চার্জ, ঠিক আছে, এক্সটা হচ্ছে এই দূরত্বটা, ডিভাইডেড বাই x² প্লাস r² হোল টু দি পাওয়ার কত 3/2, ঠিক আছে। এটা হচ্ছে ঘটনা, এইভাবে কাজ করবে। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো কিছু স্পেশাল কেসেস বলেছে, যদি ইএক্স এর ভ্যালুটা 0 হয় অ্যাট x = 0, তাহলে ফিল্ডটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে সেন্টার অফ রিংয়ের কাছে, ঠিক আছে। তাহলে এটা কী হবে
This would occur because charge on opposite sides of the ring would push in opposite direction in a test charge at the center and force would be at 0, ঠিক আছে, force would be at to 0, ঠিক আছে। তাহলে যদি ইএক্সটা জিরো হয়ে যায়, মানে এক্সে যদি ইএক্সটা জিরো হয়ে যায়, ঠিক আছে, তার মানে এক্সে মানে কোথায় বলছে এই পয়েন্টটাতে যদি হচ্ছে জিরো হয়ে যায়, জিরো হবে কেন, দুটো যদি একে ধারে পজিটিভ আর ধারে নেগেটিভ ডাইরেকশন থাকে তাহলে দুটো পরস্পরকে একটা আকর্ষণ করবে একটা বিকর্ষণ করবে, টোটাল যে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে ইএক্স ইজিক্যাল টু 1/4π। দেখো এক্স মাঝ গ্রেটার দেন যদি আর হয়, দেখো যে ফর্মুলাটা পেলে তুমি, এই যে এখানে যে ফর্মুলাটা পেলে সেই ফর্মুলাটা যদি আমি ওখানে বসাই তাহলে কী পাচ্ছ তুমি না, ই সমান 1/4πε0 ইন্টু কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার কত না হচ্ছে 3/2, ঠিক আছে। এবার তোমার কোশ্চেনে কি বলছে যে এক্সের মানটা ধরো মাঝ গ্রেটার দেন আর, তার মানে কি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখান থেকে অনেক দূরে অবস্থান করছে, তার মানে সেক্ষেত্রে যেটা ই বেরোবে, ই সমান কত হবে না 1/4πε0 থাকলো, কিউ ইন্টু এক্স থাকলো ডিভাইডেড বাই যেটা এক্স স্কোয়ার আছে, আর এর ভ্যালু তো জিরো হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তার মানে এক্স কিউব আসবে, একটা এক্স কেটে গেলে কি থাকবে 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। সেই জিনিসটাই এখানে বলেছে যে এই ঘটনাটা ঘটবে এখানে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের ইএক্স উইল বি ম্যাক্সিমাম হয় আর DE/dx ইজিক্যাল টু 0, মানে কি ইএক্স মানে ইলেকট্রিক ফিল্ডটা কোথায় হচ্ছে গিয়ে সব থেকে ম্যাক্সিমাম হবে, যেখানে DE/dx মানে ইলেকট্রিক ফিল্ডটাকে এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করলে যদি ভ্যালু 0 আসে, ওখানটাই কী হবে 0 হবে, এবং সেই ভ্যালুটা কত হয়, সেই ভ্যালুটা সবসময় যে রিংটা যেটা আছে, রিংটার ব্যাসার্ধ যেটা আমি আর বলছিলাম, ধরো রিংটার ব্যাসার্ধ যেটা আর বলছিলাম, সেটা এখান থেকে কত দূরত্বে হয় না r/√2, এই দূরত্বে সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে কি থাকে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কাজ করে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। এবারে সেই ই ম্যাক্সের ভ্যালুটা কত আসে না, এইটা হচ্ছে ই ম্যাক্সের ভ্যালু, ঠিক আছে, 2 ঘনমূল অফ 3 1/4πε0 কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। দেখো গ্রাফটা দেখানো হয়েছে, দেখো প্রথম ক্ষেত্রে যত ডিস্টেন্স বাড়ছে ইর মানটাও ধীরে ধীরে বাড়তে এই যে r/√2তে গিয়ে ইর মানটা কী হয়েছে ম্যাক্সিমাম হয়ে গেছে, তারপরে আবার কি করবে ডিক্রিজ করে যাবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে চার্জ থেকে মোটামুটি এটুকুই ছিল, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা এর কোশ্চেনগুলো আলোচনা করব, তারপরের ভিডিওতে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বা বিভব সম্পর্কে আলোচনা করব। আর এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক দেখবে ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।